আমি যখনই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকতাম, মনে হচ্ছে পারবো না, তখন আমার আম্মি এসে বলতো তুমিই তো পারবা, তোমাকে দিয়ে হবে। একইভাবে আব্বি সবসময় আমার উপর কনফিডেন্স রেখেছে যে আমি পারবো। আসলে আমার পরিবার যদি না থাকতো, তাদের সহায়তা যদি না থাকতো, আমি এখানে থাকতে পারতাম না। আমি রেটিনাতে মডেল টেস্ট এক্সামে টোটাল যে মার্কটা পেয়েছিলাম, আমার এসএসসি তো ঠিক সেম মার্কই আসছে। সো রেটিনার খাতা দেখা যে বোর্ড স্ট্যান্ডার্ডই হয়, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম, আমি মারিয়া নুরি বিনতে আনি। 2025 সালে আকিস কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং জিপিএ 5 র্যাঙ্ক এখান থেকে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে অধ্যয়নরত আছি সারসা সরকারি মহিলা কলেজে। 2025 সালে এসএসসি স্টুডেন্টদের নিয়ে রেটিনা যে বায়োলজি অলিম্পিয়াডের আয়োজন করে, সেখানে আমি পারফর্ম করি এবং যশোর জোনে আমার পজিশন ছিল সেকেন্ড এবং সেন্ট্রালি 32। যশোর বোর্ডে টপ করার স্বপ্নটা আমার অনেক আগে থেকেই ছিল। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ চেয়েছেন বলেই হয়তো এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে। প্রথমত তার কাছেই আমার শুকরিয়া, পাশাপাশি আমার বাবা মা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে। নিজের চেষ্টা ছিল, সব মিলিয়ে রেটিনা পরিবার অনেক বেশি সাহায্য করেছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বোর্ড পরীক্ষায় টপ রেজাল্ট করার স্বপ্নটা আমার ক্লাস 9 থেকেই ছিল। সেই অনুযায়ী পরিশ্রম করেছি, আল্লাহ চেয়েছেন, রেটিনা সাহায্য করেছে, সেজন্য আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। পড়াশোনার ক্ষেত্রে আমার কোনো নির্ধারিত রুটিন ছিল না, ডাইনামিক রুটিন ছিল বলা যেতে পারে। একটা সপ্তাহের জন্য কতটুকু পড়বো সেটা আগে ঠিক করে নিতাম। তারপর একটা সপ্তাহের 7 দিন হিসাব করে প্রতিদিনে কতটুকু পড়া লাগবে সেটুকু ঠিক করে নিতাম। তারপর দিনে ঝড়ঝাপটা যাই হয়ে যাক না কেন, আমিও দিনের পর দিনে কমপ্লিটই করতাম। আসলে আমি মনে করি একজন মুসলিম হিসেবে সালাত আমাদের জন্য সবচেয়ে বেশি টাইম ম্যানেজমেন্টের একটা পারফেক্ট একটা এক্সাম্পল হতে পারে। তো সালাতের সাথে যদি মেনটেন করে পড়া হয় যে আমি ফজরের পরে কতটুকু পড়বো, বা জোহরের আগে কতটুকু শেষ করব, আসরের আগে কি করব, মাগরিবের আগে কি করব, এশার আগে কি করব, এটা একবার ঠিক করে নিতে পারলে অটোমেটিক্যালি লাইফ একটা রুটিনের ভিতর চলে আসে। এটা টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে বেস্ট টুল বলে আমি মনে করি। আসলে সাবজেক্ট যেহেতু অনেকগুলো ছিল, ডিফারেন্ট সাবজেক্টে এমসিকিউতে ভালো করা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ছিল বলে আমার মনে হয়। যেমন যদি আমি ম্যাথের কথা বলি, জেনারেল ম্যাথের হায়ার ম্যাথে, আমি এসএসসি লাইফে ক্লাস 10-এ উঠেই দুইটা টেস্ট পেপার সলভ করেছিলাম। আমি এমনও দেখা গেছে ক্লাস 10-এর শুরুর দিকে আমার ক্লাস 9-এর ভিতরেই সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল এসএসসি সম্পূর্ণটা। এমনও দেখা গেছে যে ক্লাস 10-এ স্কুলে টিফিন টাইমে বসে বসেও আমি মডেল কোয়েশ্চেন সলভ করতেছি। তো যেহেতু দুইটা আমার টেস্ট পেপার সলভ করা হয়ে গেছিল ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, তাই এমসিকিউ খুব বেশি ইজি মনে হয়েছিল। এমনও হয়েছে যে আমি এসএসসি পরীক্ষার আগে 1 ঘন্টায় বসে ম্যাথের 5 থেকে 6টা মডেল কমপ্লিট করতে পেরেছি। আর যদি বাকি সাবজেক্টগুলোর কথা বলি যেগুলোতে রিটেন বেশি, যেমন বাংলা, বিজিএস, ধর্ম বা বায়োলজির কথা বলা যায়, এখানে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হয় মূল বইকে। মূল বইটা যার সব থেকে ভালো করে পড়া, যে A to Z মূল বই জানে, তার এমসিকিউতে আসলে আটকানোর কোনো ইস্যু থাকে না। শিক্ষক বা মেন্টরদের কথা বলতে হলে আমি রেটিনাকে মেনশন করব। ভাইয়ারা যেইভাবে আন্তরিকতার সাথে সাহায্য করেছে, সেটা আসলে বলতে গেলে কম হয়ে যাবে বলা। আসলে সব সময় মনে হয়েছে বাংলাদেশের মতো একটা জায়গায় একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য বা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। আর যেহেতু নেই, তাহলে যেটা করছি কনসেন্ট্রেশন দিয়ে একদম টপ পজিশনে যাওয়ার জন্যই করেছি। আমি সবসময় অনুপ্রেরণা দিত যে আমাদেরকে টিকে থাকার জন্য হলেও, বাংলাদেশের মেয়েদেরকে ভালোভাবে বাঁচার জন্য হলেও খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনা ছাড়া আসলে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তেমন কোনো ওয়ে নেই। সেজন্য মূল অনুপ্রেরণা হিসেবে আমি কথাকে ধরে নিয়েছি, আব্বি অনুপ্রেরণা দিয়েছে। আর যদি আমার ছোট ভাইয়ের কথা বলতে হয়, মাঝে মাঝে মারামারি খুনসুটির পরেও এসে বলতো আপনি তুই তো পারবি, তুই পড়। তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। শুধু সেটা না, আমার রেজাল্টের দিন আমার থেকে দেখতাম তারা সবাই বেশি এক্সাইটেড ছিল। আমার পরামর্শ 2026 ব্যাচের স্টুডেন্টদেরকে যদি বলি, বিশেষ করে ওদের তো শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস হলেও ওদের কারিকুলাম চেঞ্জের ভিতর দিয়ে ওরা গেছে, একটা ধাক্কা অবশ্যই আছে। কিন্তু তারপরেও তুমি যদি তোমার যেই টপিকটা তোমার সিলেবাসে আছে সেটা যদি খুব ভালোভাবে পড়ো, প্রত্যেকটা টপিক কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার এক্সাম্পলগুলো মনে রেখে পড়ো, তাহলে আসলে তোমার আটকানোর কোনো বিষয়ই থাকবে না। আমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। কিন্তু তারপর যদি বলতে হয়, রেটিনার হেল্প ছিল। কারণ সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রেটিনাতে আমার মূল মডেল টেস্টের মার্ক এবং এসএসসিতে আমার মূল মার্ক সেম ছিল। সো রেটিনার খাতা দেখার কোয়ালিটি
বোর্ড স্ট্যান্ডার্ড ছিল বলে আমার পক্ষে এটা অর্জন করা সম্ভব হয়েছে। আমি নিজে তার এক্সপেরিয়েন্সড। আসলে রেটিনার মডেল টেস্ট এক্সামটা যেহেতু আমি অনলাইনে এক্সাম দিয়েছি এবং আমার মনে হয় বাংলাদেশের রিমোট এরিয়াতে অনেকেই আছে যারা হয়তোবা সেরকম ভালোভাবে এক্সাম দেওয়া বা সেন্ট্রালি মেরিট কেমন আসতে পারে সেটা নিয়ে টেন্স বা সুযোগটা হয়তো পায় না। তো তুমি অনলাইনের ভিতরে থেকে অনলাইনের মাধ্যমে ভাইরা তোমাকে ভালোভাবে খাতা মূল্যায়ন করে দিচ্ছে, তোমার ভুল কোথায় হচ্ছে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো রেটিনার সার্ভিসের আমার কাছে মনে হয়েছে বেস্ট এবং আমি নিজের এক্সপেরিয়েন্স করেছি বলে এটা বলছি। তাই রেটিনা যখন বায়োলজি অলিম্পিয়াডের আয়োজন করে তখন তো আমি অনেক উৎসুকভাবে অংশগ্রহণ করি। কোয়েশ্চেন প্যাটার্নটা ক্যাজুয়াল কোয়েশ্চেনের মতো ছিল না, একটু বুদ্ধিদীপ্ত ছিল। আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি জিনিসটা। ভবিষ্যতে আমার স্বপ্ন একজন ডাক্তার হওয়া। আমার একজন ডাক্তার হওয়ার পেছনে মূল রিজন হচ্ছে আমার নিউরোলজি খুবই পছন্দের এবং আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে নিউরোলজি অনেক বেশি পিছিয়ে আছে। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে কোঅপারেট করার জন্য বাংলাদেশের নিউরোলজিকে আরও বেশি ডেভেলপড হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি, অ্যান্ড আমি সেইখানেই কন্ট্রিবিউট করতে চাই।